সুধী মণ্ডলী, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মা ও শিশু বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। আজ বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত নারী ও শিশু পাচার বন্ধ করা সম্ভব নয়। বিষয়ের পক্ষে বলবে আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ, ঢাকা, এবং বক্তারা হল নওরিন খানম ইজেল, জান্নাতুল ফেরদৌস ইভিনা ও দলনেতা মরিয়ম আক্তার। অপরদিকে বিষয়ের বিপক্ষে বলবে বনানী বিদ্যানিকেতন, ঢাকা, এবং বক্তারা হল সৈয়দ আশিক মাহমুদ জয়, মোহাম্মদ মাহফুজুর রহমান রবিন, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ইফতি। সম্মানিত বিচারক মণ্ডলীর প্যানেলে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিতার্কিক ডক্টর সুদীপ দাশগুপ্ত, বিশিষ্ট বিতার্কিক জিল্লুর রহমান এবং বিশিষ্ট বিতার্কিক রিয়াসাত আল ওয়াসিফ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক এবং লেখক ফরিদুর রহমান। আমি এখন শ্রদ্ধেয় সভাপতিকে আজকের অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিষয় নির্ধারিত হয়েছে অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত নারী ও শিশু পাচার বন্ধ করা সম্ভব নয়। শুরুতেই প্রস্তাবের পক্ষে বলার জন্য আমি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার প্রথম বক্তা নওরিন খানম ইজেলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের বিতর্কের বিষয় অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত নারী এবং শিশু পাচার বন্ধ করা সম্ভব নয়। পক্ষে বলছি। মাননীয় সভাপতি, বক্তব্যের শুরুতেই আমি আজকের বিষয়টির সংগ্রহযোগ্য শব্দগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি। অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা আর্থিক সচ্ছলতা সৃষ্টি করাকে বুঝে থাকি। কোন একজন ব্যক্তি যদি তার মৌলিক চাহিদাগুলো পূরণ করার ক্ষমতা রাখে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ অন্যান্য চাহিদা পূরণের জন্য যদি অন্যের দ্বারস্থ হতে না হয় এবং সম্মানজনকভাবে সমাজে বসবাস করে, তাহলে আমরা বলতে পারবো লোকটির অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। তারপর আসা যাক শিশু। জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী 0 থেকে 18 বছর বয়সী সকলকেই শিশু হিসেবে গণ্য করা হয়। এবার আসা যাক পাচার। সহজ কথায় অবৈধ ব্যবস্থাপনায় এক দেশ থেকে অন্য দেশে যে কোনো কিছু স্থানান্তর করাকেই পাচার বলা যায়। এক দেশ থেকে অন্য দেশে বহু কিছু আসা যাওয়া করে। এসবের মধ্যে যেগুলো আসা যাওয়ার কারণে ব্যক্তিবাদে ক্ষতিগ্রস্ত হয়, সেগুলোকে আমরা পাচার বলে চিহ্নিত করতে পারি। যেমন মেধা পাচার, তথ্য পাচার, মাদকদ্রব্য পাচার, মানব পাচার, বিশেষ করে নারী ও শিশু পাচার। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে সকল পাচার কার্যক্রম অর্থনীতির সাথে সরাসরি সংশ্লিষ্ট। মেধাবী ব্যক্তিরা তাদের মেধা অন্য দেশের জন্য ব্যবহার করছে শুধুমাত্র অর্থের জন্য। যারা নারী ও শিশু পাচার করছে তারা এসব করছে শুধু অর্থ উপার্জনের জন্য। আর যারা পাচার হয়ে যাচ্ছে তারা অর্থের জন্যই পাচার হয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, এই নারী ও শিশু পাচার বন্ধ করতে হলে আগে আমাদের জানতে হবে কেন এই সকল নারী এবং শিশু পাচারকারীদের খপ্পরে পড়ছে। দরিদ্র দেশ থেকে অপেক্ষাকৃত ধনী দেশে নারী ও শিশু পাচার হয়ে যাচ্ছে। নিজের দারিদ্র্য বিমোচনের স্বপ্নে বিভোর হয়েই তারা বিভিন্ন পাচার চক্রের খপ্পরে পড়ছে। আসুন প্রতিপক্ষ, কিভাবে এটি রোধ করা যায়? হ্যাঁ, আপনারা হয়তো বলে যাবেন আইনের কথা, সচেতনতার কথা, শিক্ষার কথা, বা রাজনৈতিক স্থিতিশীলতার কথা, অথবা আরো কিছু। আমরা এগুলো মেনে নিচ্ছি। নারী ও শিশু পাচার নির্মূল করতে হলে সবই প্রয়োজন। কিন্তু যদি ব্যক্তির আর্থিক সচ্ছলতা না থাকে বা উপার্জনের কোনো রাস্তা যদি সে খুঁজে না পায়, তাহলে এই পাচার কি বন্ধ করা সম্ভব হবে? আমরা এমন কোনো কথা বলছি না যে একমাত্র অর্থনৈতিক উন্নয়নই নারী ও শিশু পাচার বন্ধ করতে পারে। বরং আমরা বলতে যাচ্ছি যে নারী ও শিশু পাচার বন্ধ করার জন্য যে কয়েকটি কৌশল বা হাতিয়ার আমাদের সামনে আছে, তার অন্যতম হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। মূলত এটিই প্রধান হাতিয়ার। তাই আমি আমার বক্তব্য শেষ করার আগে আবারও বলতে চাই, অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত নারী ও শিশু পাচার বন্ধ করা সম্ভব নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আহ্বান জানাচ্ছি সৈয়দ আশিক মাহমুদ জয়, বনানী বিদ্যানিকেতন দলের, তার বক্তব্য উপস্থান। অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত নারী শিশু পাচার করা সম্ভব নয়। বিপক্ষে বলছি। বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি আমার দলের অবস্থান এ বিষয়ে সুদৃঢ়। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টি সংজ্ঞায়িত করতে হলে যা সংজ্ঞানের দাবি রাখে তা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন কি। অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা বুঝি কোনো দেশের আর্থসামাজিক অবকাঠামো ক্রমাগত উন্নয়ন ও অর্থনীতির প্রকৃত পরিবর্তনের ফলে দীর্ঘ সময় ধরে সে দেশের জনগণের মাথাপিছু প্রকৃত আয় বৃদ্ধি এবং আয়ের সুষম বন্টন। মাননীয় সভাপতি, মানব পাচার বা নারী শিশু পাচার বলতে আমরা কি বুঝি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এর ব্যাখ্যা অনুযায়ী পাচার তখনই ঘটে যখন একজন অভিবাসীকে জাতীয় অথবা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে
চাকরি প্রাপ্তির নিমিত্তে অবহিত করে বা বিকৃত করে কোনো কাজে যুক্ত করা হয়। মাননীয় সভাপতি, শিশু বলতে আমরা কাদের বুঝি? জাতিসংঘের মতে 18 বছরের নিচে সবাই শিশু। মানে সভাপতি, নারী শিশু পাচারের মূল উদ্দেশ্য কি? তা হচ্ছে মিথ্যা কাজের আশ্বাস, উটের জটিল ব্যবসা। আর এসবের পিছনে কি রয়েছে? তা হচ্ছে অসচেতনতা। মাননীয় সভাপতি, আর এটাই প্রমাণ করে না যে গণসচেতনতাই পারে নারী শিশু পাচার রোধ করতে। বিশ্বজুড়ে নারী ও শিশু পাচারের মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ এর একটি উৎস এবং ট্রানজিট রাষ্ট্র হিসেবে পরিচিত। মানে সভাপতি, প্রতিদিন এদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু পাচার হয়ে যাচ্ছে। বর্তমান সরকার বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বেসরকারি স্বাস্থ্য সংস্থা নারী ও শিশু পাচার প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। মাননীয় সভাপতি, পাচার প্রতিরোধের সবচেয়ে জরুরি বিষয় হলো সমাজের সকল অংশের মাঝে নারী ও শিশু পাচারের প্রক্রিয়া এবং এর ফলাফল সম্পর্কে সচেতন করা। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজ আমরা অর্থনৈতিক উন্নয়ন বা আইনের কথা না বলে গণসচেতনতার কথা বলছি কেন? কারণ দমননীতি কখনোই কোনো বিষয়ের স্থায়ী সমাধান দিতে পারে না। জাতিসংঘের এক তথ্য অনুযায়ী বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাচারকারী দেশ। বিগত 10 বছরে এদেশ থেকে 3.5 লাখ বেশি শিশু ও নারী পাচার হয়েছে, যার মুখ্য কারণ হচ্ছে অসচেতনতা। তাই মাননীয় সভাপতি, যদি শুধু অর্থনৈতিক উন্নয়নে পারত নারী শিশু পাচার রোধ করতে, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের মতো দেশগুলো অর্থনীতি এত সমৃদ্ধ হওয়া সত্ত্বেও কেনই বা সেসব দেশে নারী শিশু পাচার হচ্ছে? আবার বলতে চাই, গণসচেতনতায় পারে নারী শিশু পাচার রোধ করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। জান্নাতুল ফেরদৌস ইভিনাকে আহ্বান জানাচ্ছি প্রস্তাবের পক্ষে তার বক্তব্য তুলে ধরার জন্য। নারী ও শিশু পাচার কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে বিভিন্ন কথা আসছে। এই নারী ও শিশু পাচার বন্ধ করতে হলে সবার আগে জানা দরকার কি কারণে এই নারী ও শিশু পাচার হচ্ছে। এর প্রধান কারণটি হচ্ছে দারিদ্র্য, যা আমাদের দলের প্রথম বক্তা ইতিমধ্যে উল্লেখ করে গিয়েছেন। মাননীয় সভাপতি, আমি একটি উদাহরণ দিচ্ছি। বিশ্ব ব্যাংকের জরিপ অনুযায়ী ফিলিপাইনে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন 25.2% লোক, আর জাপানে দারিদ্র্যসীমার নিচে কোনো লোকের বসবাস নেই। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি ফিলিপাইন থেকে প্রতি বছর 1 লক্ষ নারী ও শিশু বিনোদনকারী হিসেবে পাচার হচ্ছে জাপানে, কিন্তু জাপান থেকে কোনো নারী বা শিশু ফিলিপাইনে পাচার হচ্ছে না। প্রতিপক্ষ দল আপনারা হয়তো বলে যাবেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা মানে অর্থনৈতিক উন্নয়ন নয়, কারণ এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা মানে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। আমরা যখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম না, তখনও খেতাম, এখনো খাই, ঠিক আগের মতোই আছি। মাননীয় সভাপতি, নারী ও শিশু পাচারের আরেকটি বড় কারণ হচ্ছে পারিবারিক জীবনে নারীদের অবমূল্যায়ন। নারীরা তাদের অবস্থান শক্ত করার জন্য নিজেদের স্বাবলম্বী করতে চায়, আর যেহেতু স্বদেশে উপার্জনের কোনো সুযোগ পায় না, তাই তারা উড়াল দিয়ে যেতে চায় ভিন্ন কোনো উন্নত দেশে, আর তখনই পড়ে দালাল চক্রের খপ্পরে। নারী ও শিশু পাচার বন্ধ করার জন্য জাতীয় আন্তর্জাতিক ভাবে বহু আইন রয়েছে, যেমন CEDAW, UNCRC, দ্য পেনাল কোড 1860, দ্য চিলড্রেন অ্যাক্ট 1974 ইত্যাদি বহু কিছু। আর বাংলাদেশ প্রায় সকল আইনকে সমর্থন করে। আইনের পাশাপাশি রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা, এরা কাজও করছে, মাঝে মাঝে দালাল খপ্পরের চক্র ধরাও পড়ছে। কিন্তু নারী ও শিশু পাচার কি বন্ধ হচ্ছে, নাকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে? মাননীয় সভাপতি, নারী ও শিশু পাচার বন্ধ করতে হলে আমাদের অর্থের দরকার, কারণ আমরা অর্থের জন্যই সাধারণত বেশিরভাগ নারী বিদেশে যাওয়ার চেষ্টা করে। আমাদের নারীদের উপার্জন ব্যবস্থা করতে হবে। নারীদের কোনো না কোনো কাজে দক্ষ করে তুলতে পারলে না পারলে তারা নিজেরা উপার্জন করতে শুরু করতে পারবে না, এবং মা বোন সকলেই ছেড়ে বিদেশে যেতে যাবে। আর তাই আমরা বলতে চাচ্ছি আমাদের দেশে আত্মকর্মসংস্থান বাড়ানো, এতে আমাদের দেশের নারী ও শিশু পাচার বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, উপস্থিত সকলকে। বনানী বিদ্যা নিকেতন দলের মোহাম্মদ মাহফুজুর রহমান রবিন তার বক্তব্য রাখবে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশের মধ্যে 80% পাচার হচ্ছে নারী, আর এর মধ্যে 69% নারী পর্যাবৃত্তির কাজে পাচার করা হয়। এছাড়াও বছরে 1000 শিশু অন্যান্য কাজের জন্য পাচার করা হয়। এইসব দেশগুলোতে দরিদ্র এবং দুর্বল অর্থনীতির কারণে অর্থনৈতিক অবকাঠামোর কারণে নারী ও শিশুরা পাচার হয়ে যায়নি, হয়েছে মূলত অধিক গণসচেতনতার অভাবে। দেখুন মাননীয় সভাপতি, বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র, এই যুক্তরাষ্ট্রেও নারী ও শিশু পাচার নিত্যদিনের কথা। দ্য ইউনাইটেড স্টেটস ডেভেলপমেন্ট অফ স্টেট এর মতে যুক্তরাষ্ট্রের মতো দেশেও বছরে 4000 থেকে 5000 নারী ও শিশু পাচার হয়ে যাচ্ছে। যদি শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নই পারত নারী ও শিশু পাচার রোধ করতে, তাহলে যুক্তরাষ্ট্রের মতো দেশে নারী ও শিশু পাচার হতো না। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, জাতিসংঘের এক হিসাব অনুযায়ী পৃথিবীতে প্রতি বছরে প্রায় 5 লক্ষ শিশুকে পাচার করা হয়, যা হয় মূলত প্রলোভন দেখিয়ে কিংবা বিভিন্ন ধরনের অপহরণের মাধ্যমে। মাননীয় সভাপতি, এবার বাংলাদেশের দিকে লক্ষ্য করা যাক। UNDP এর তথ্য মতে গত 10 বছরে বাংলাদেশ থেকে 3 লাখ নারী ও শিশু প্রতিবেশী দেশগুলোতে পাচার হয়েছে। এই সকল পাচার অধিকাংশই হলেন নারী।
এই সকল পাচারের অধিকাংশ হলেন নারী। এছাড়াও সেভ দ্য চিলড্রেন তথ্য মতে গত 5 বছরে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে 5 লক্ষ নারী পাচার হচ্ছে, যার মূল কারণ হলো অধিক গণসচেতনতার অভাব। অধিক গণসচেতনতা বাড়াতে হলে আমাদেরকে অবশ্যই প্রাথমিক থেকে উচ্চতর শিক্ষার মধ্যে অধিক গণসচেতনতা জানাতে হবে এবং পাচারের বাস্তবিক কুফল সম্পর্কে অবহিত করতে হবে। মাননীয় সভাপতি, এছাড়াও আমাদেরকে দেশের গণমাধ্যমগুলোকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করতে হবে, যা শুধুমাত্র এই বিটিভিতেই হয়। অন্য ধরনের কোন চ্যানেলে এসব অনুষ্ঠান যোগ করা হয় না। লাঞ্ছনা শিকার বিভিন্ন ভিকটিমদের দিয়ে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে মসজিদের ইমাম কিংবা ধর্মীয় নেতাদের প্রচারণা চালাতে হবে। সরকার এবং এনজিওদের থেকে জন্য বরাদ্দ বাজেট যথাযথভাবে ব্যবহার করে এ সকল কর্মকাণ্ড সম্পাদন করতে হবে। মাননীয় সভাপতি, এবার একটি ঘটনা শুনে আসা যাক। ধনী বাবা মায়ের আদরের সন্তান আকাশ, সে বন্ধুদের সাথে সে প্রতিদিন মার্সিডিজ গাড়িতে করে স্কুলে যায়। একদিন বন্ধুদের সাথে বাদামওয়ালার কাছে গিয়ে বাদামওয়ালার কাছ থেকে বাদাম কিনে খেলো। কয়েকদিন পর একজন লোক এসে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি বাদাম গাছ দেখেছো? 2 বছর পর আকাশের দেখা মিললো মধ্যপ্রাচ্যে একটি উটের যোগীর পিছনে। তার হাহাকার শোনার মতো কেউ নেই। যদি আকাশ এবং তার বাবা মা এই সম্পর্কে আগে অবহিত হতেন তাহলে এমনটি আর হতো না। তাই সবাইকে অধিক গণসচেতনতা সম্পর্কে জানানো দরকার। মাননীয় সভাপতি, আমরা অধিক গণসচেতনতার কথা বলছি এই কারণে যে অধিক গণসচেতন হলে মানুষ পাচার সম্পর্কে জানতে পারবে, আর পাচার সম্পর্কে জানতে পারলে মানুষকে কেউ ধোঁকা দিতে পারবে না, এবং এর ফলেই যে আইন আছে তা কার্যকর হবে এবং বাংলাদেশ নারী ও শিশু পাচার মুক্ত দেশ হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। বিতর্কের আজকের বিষয়বস্তু, অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত নারী ও শিশু পাচার বন্ধ করা সম্ভব নয়। এখন বলবে দলনেতা। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের দলনেতা মরিয়ম আক্তার। মাননীয় সভাপতি, নারী ও শিশু পাচার একটি ঘৃণ্যতম আন্তর্জাতিক সমস্যা। নিশ্চয়ই এ বিষয়ে প্রতিপক্ষ বন্ধুগণ আমার সাথে একমত পোষণ করেন। নারী ও শিশু পাচার একটি লাভজনক ব্যবসা। এই ব্যবসায় কোনো বিনিয়োগ নেই, অথচ মুনাফা প্রচুর। মাননীয় সভাপতি, প্রখ্যাত মনীষী ইবসেন বলেছিলেন, শৈশবে পিতা, যৌবনে স্বামী এবং বার্ধক্যে পুত্রের পরাধীন নারী। নারীর জীবন তাই প্রতিনিয়ত বৈরিতায় পরিণত হচ্ছে। নারীরা তাদের এই প্রকট সমস্যা সমাধানে চারবার একত্রিত হয় বিশ্ব সম্মেলনে। সর্বশেষ তারা মিলিত হন 1995 সালে চীনের বেইজিং এ। কিন্তু এত কিছু পরেও কি নারী ধর্ষণ, অত্যাচার, অপহরণ, সর্বোপরি নারী পাচার কি থেমে আছে? প্রতিপক্ষ বন্ধুরা, আমরা বলে আসছি বাংলাদেশ তথা দরিদ্র দেশগুলো থেকে প্রতিনিয়ত হাজার হাজার নারী ও শিশু যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে পাচার হচ্ছে। আমরা কখনো বলিনি যুক্তরাষ্ট্র থেকে এদেশে পাচার হচ্ছে। আপনারা কি এমন কোন উদাহরণ দেখিয়ে যেতে পারবেন যেখানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে নারী পাচার হচ্ছে? বাংলাদেশের নারীরা মূলত পাচার হয় পাকিস্তানের করাচি, লাহোর, ভারতের কলকাতা, দিল্লি, বোম্বাই এবং মাদ্রাজে। গত 10 বছরে বাংলাদেশ থেকে প্রায় 2 লক্ষ নারী ও শিশু পাচার হয়েছে পাকিস্তানে। সার্কভুক্ত দেশগুলো থেকে প্রতি বছর 400 শিশু পাচার হয়। এশিয়া উইক পত্রিকায় একটি সংখ্যায় বলা হয়েছে, দরিদ্র দেশগুলির শিশু বিক্রির ব্যবসা নারকেল ও রেডিও কেনাবেচার ব্যবসার মতোই। মাননীয় সভাপতি, কথায় আছে অভাবে স্বভাব নষ্ট। তার একটি উদাহরণস্বরূপ বলা যায়, একজন নারী মোটামুটি শিক্ষিত, নারী পাচার সম্পর্কে সচেতন, কিন্তু কঠিন আর্থিক সমস্যায় জর্জরিত। ঠিক এই মুহূর্তে কেউ যদি তাকে প্রস্তাব দেয়, তোমাকে কম টাকায় বিদেশ নিয়ে যাব, সব টাকা এখন দিতে হবে না, সেখানে গিয়ে চাকরি করে বাকি টাকা শোধ করবে, তখন কেন সে রাজি হবে না? প্রতিপক্ষ বন্ধুরা, সে তো অনেক ব্যক্তিকেই দেখছে বিদেশ গিয়ে অর্থ উপার্জন করতে। আমি মূলত বলতে চাচ্ছি, নারীরা যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয় তাহলে আইন সচেতনতা বা এ ধরনের কোনো ব্যবস্থাপনা না থাকলেও নারী পাচার কমে যাবে বা থেমে যাবে। নারীরা কেন পাচার হচ্ছে এ ব্যাপারে আপনারা অনেকগুলো কারণ উল্লেখ করে গেলেন। আপনারা কি লক্ষ্য করেছেন এ সকল কারণের মূলে রয়েছে অর্থের অভাব? উদাহরণস্বরূপ বিবাহ বিচ্ছেদ, বাল্যবিবাহ, বহুবিবাহ ইত্যাদি মূলত গরিব পরিবারগুলোতে ঘটে থাকে, আর তারাই পাচার হয়ে যায়। মাননীয় সভাপতি, কথায় আছে যদি না থাকে অর্থ পৃথিবীর সবই ব্যর্থ। আইন, শিক্ষা, সচেতনতা এই সকলই নারী ও শিশু প্রতিরোধে সহায়ক নিয়ামক মাত্র, কিন্তু অর্থবিহীন এই সকল পন্থার অর্থই ব্যর্থ। তাই আমি বলছি, অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত নারী ও শিশু পাচার বন্ধ করা সম্ভব নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং উপস্থিত সকলকে। এবারে মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ইফতি, বনানী বিদ্যানিকেতনের দলনেতা। মাননীয় সভাপতি, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট নারী ও শিশু পাচার রোধ করতে 20টি উপায়ের কথা বলেছেন। এর মধ্যে সর্বপ্রথমে আসছে সচেতনতামূলক প্রশিক্ষণের কথা। মেরি ফ্রান্সিস বাউলে, যিনি অ্যাটলান্টা ভিত্তিক হিউম্যান ট্রাফিকিং রেস্কিউ এন্ড রেস্টোরেশনের প্রতিষ্ঠাতা, তিনি পাচার রোধ করতে সচেতনতামূলক শিক্ষার উপর জোর দিয়েছেন। আমি আবার বলছি, তিনি পাচার রোধ করতে সচেতনতামূলক শিক্ষার উপর জোর দিয়েছেন, অর্থনৈতিক উন্নয়নের উপর নয়। আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। ইউএস হিউম্যান ট্রাফিকিং প্রিভেনশন অ্যাক্ট 2000 এর সংশোধনী, যেটি 2012 সালে কংগ্রেস উত্থাপন করা হয়, সেখানে ওই বিলের উপর বিতর্কে অংশ নিয়ে কংগ্রেসম্যান এলিয়ট অ্যাঞ্জেল বলেন, দ্য বেস্ট ওয়ে টু স্টপ দিস ক্রাইম ইজ টু রেজ পাবলিক অ্যাওয়ারনেস। ওই কংগ্রেসম্যান কেন মানব পাচার রোধে গণসচেতনতার কথা বললেন, কেন তিনি অর্থনৈতিক উন্নয়নের কথা বলেননি?
উল্লেখ্য যে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 2,44,000 আমেরিকান শিশু পাচারের ঝুঁকির মাঝে থাকে এবং প্রতি বছর প্রায় 14,000 শিশু পাচারের শিকার হয়। তাহলে কি আপনারা বলতে চান আমেরিকা অর্থনৈতিকভাবে অনুন্নত দেশ? যদি অর্থনৈতিক উন্নয়নই পারে নারী শিশু পাচার রোধ করতে, তাহলে একটি উন্নত দেশের নাম বলুন যেখানে নারী শিশু পাচার হয় না। জানি পারবেন না, কারণ জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং ইউএনওডিসিআর এক্সিকিউটিভ ডিরেক্টরের মতে পৃথিবীতে এমন কোনো দেশ বা অঞ্চল নেই যেখানে নারী শিশু পাচার হয় না। বাংলাদেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশ। এই অর্জনে ব্যয় হচ্ছে দীর্ঘ 44 বছর। অপরদিকে অধিক গণস্বাস্থ্য একটি দীর্ঘস্থায়ী এবং কম সময় সাপেক্ষ ব্যাপার। মাননীয় সভাপতি, আমরা অধিক শব্দটি ব্যবহার করছি কেননা ন্যূনতম সচেতনতা সবার মাঝেই রয়েছে। একজন মা কখনোই চায় না তার শিশু পাচার হয়ে যাক। আপনারাও তো নারী এবং একই সাথে শিশু, আপনারা সচেতন। আপনারা কি কখনো প্রলোভনে রাজি হবেন না? বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা কখনোই রাজি হবেন না। আপনাদের বোঝা দরকার, মানব পাচার শুধুমাত্র আর্থিক সচ্ছলতার কথা বলেই করা হয় না। আপনারা গার্মেন্টস কারখানার কথা বলেছেন যে এর মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগ করে দিবেন, কিন্তু যারা প্রতারণামূলক বিয়ে বা অপহরণের মাধ্যমে পাচার হয়ে যাবে তাদের কিভাবে চাকরির সুযোগ করে দিবেন? আপনি কিভাবে 10-12 বছরের একটি শিশুকে দেশের মধ্যে উন্নত কর্মসংস্থানের মাধ্যমে বলবেন যে কর্মসংস্থানের কথা বলবেন? তার তো কাজ করার বয়সই হয়নি। যদি অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভর করে থাকেন তাহলে লক্ষ লক্ষ নারী ও শিশু দেশের বাইরে পাচার হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের কিছুই করার থাকবে না। তাই শুধু বিতর্কের খাতিরে বিতর্ক করে নয়, বরং মানবতার খাতিরে আমাদের সঙ্গে সুর মিলিয়ে বলুন, অর্থনৈতিক উন্নয়ন নয় বরং অধিক গণসচেতনতা দিয়ে পারে নারী ও শিশু পাচার রোধ করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। বিতর্কের বিষয়ে অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত নারী ও শিশু পাচার বন্ধ করা সম্ভব নয়। এতক্ষণ আমরা আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বনানী বিদ্যানিকেতনের তার্কিকদের বক্তব্য শুনলাম। বিষয়ের পক্ষে এবং বিপক্ষে উভয় দলই চেষ্টা করেছে তাদের যুক্তি উপস্থাপন করতে এবং অপর দলের বক্তব্য খণ্ডন করতে। নিশ্চিত যে নারীর স্বাবলম্বী হয়ে ওঠা তথা অর্থনৈতিক উন্নয়ন নারী ও শিশু পাচার রোধে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তবে পাশাপাশি শিক্ষা ও গণসচেতনতাও নারী শিশু পাচার রোধে যথেষ্ট ভূমিকা রাখতে পারে। বিষয়টি নিয়ে এবং বিশেষ করে বিতর্কের কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে এখন রিয়াসত আল ওয়াসিফকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত নারী ও শিশু পাচার বন্ধ করা সম্ভব নয়। এটি বন্ধ হবে না, হ্রাস পাবে, উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে, কিন্তু বন্ধ করা সবসময় সম্ভব না। আর অর্থনৈতিক উন্নয়ন শুধু নয়, এটি হতে হবে সুষম অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের সুফল যদি বিল গেটসদের ঘরে যায় তাহলে সেই অর্থনৈতিক উন্নয়ন দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। অভাবী যে লোকগুলো আছে সমাজে, অভাবী লোকদের অর্থনৈতিক ক্ষমতায়ন হলে, শিক্ষার উন্নয়ন হলে, সাংস্কৃতিক উন্নয়ন হলে, এমনকি আমাদের মাইন্ডসেট চেঞ্জ হলে, আমাদের সমাজ মানুষকে যদি মানুষ হিসাবে মূল্যায়ন করে তাহলে নারী ও শিশু পাচার অনেকটাই হ্রাস পাবে। শুধু দর্শক, আপনারা নিশ্চয়ই আগ্রহের সাথে অপেক্ষা করছেন আজকের বিতর্কের ফলাফল জানার জন্য। ফলাফল আমাদের হাতে চলে এসেছে। আজকের বিতর্কের বিষয় ছিল অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত নারী ও শিশু পাচার রোধ করা সম্ভব নয়। পক্ষে আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ এবং বিপক্ষে বক্তব্য রেখেছে বনানী বিদ্যানিকেতন, বনানী, ঢাকা। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায় অনুসারে আজকের বিজয়ী দল আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ এবং শ্রেষ্ঠ বক্তা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, বনানী বিদ্যানিকেতনের। আজকের বিতর্কের বিজয়ী এবং বিজিত উভয় দলকে অভিনন্দন জানাচ্ছি এবং ভবিষ্যতে তারা আরো চমৎকার বক্তব্য রাখবে, যুক্তি শানিত করে এখানে উপস্থিত হবে এই কামনা করে ওকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।